আমেরিকার মাটি থেকে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন আসিম মুনির। তিনি বলছেন যে মানে এক নৈশভোজে যোগ দিয়েছিলেন আসিম মুনির, এবং সেখান থেকে তিনি বলছেন যে যদি আমাদের বিপদ আমরা দেখি তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে বিপদে ফেলবো, এবং পাক সেনাপ্রধানের মানে যে আরও যে বক্তব্য তার হচ্ছে ভারতের দিকে ছোড়ার জন্য মিসাইলের নাকি তাদের কাছে অভাব নেই। হ্যাঁ, উনি অনেকগুলো কথা বলেছেন। আপনি যদি দেখেন, প্রথম কথা বলেছেন যে যেটা আপনি বললেন, কিন্তু তার আগে উনি বলেছেন যে আমরা নিউক্লিয়ার পাওয়ার, এবং যদি আমাদের অস্তিত্ব বিপন্ন হয় এবং ভারত এই নদীর ওপরে, সিন্ধু নদীর ওপর বাঁধ দিচ্ছে এবং আমাদের তাতে জল সংকট হবে, পাকিস্তানের 25 কোটি মানুষ কষ্ট পাবে জলে, এবং আমরা তখন আমরা অপেক্ষা করছি বাঁধগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা দেখছি তারপরে 10টা মিসাইল ছুড়ে দেবো, সবকটা বাঁধকে ভেঙে দেব। দ্বিতীয়, উনি বলেছেন যে সিন্ধু নদীর জল ভারতের পারিবারিক সম্পত্তি নয়। তারপরে উনি বলেছেন, উনি একটা আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বড় রিফাইনারির মালিক মুকেশ আম্বানি নিয়ে একটা ইঙ্গিত করেছেন যে ওনার তো রিফাইনারি আছে জামনগরে, আপনি জানেন, তো ওইটাকে স্ট্রাইক করবেন। উনি বলেছেন আমরা অ্যাটাক শুরু করব ইস্ট দিয়ে, মানে উনি বোধহয় শিলিগুড়ি করিডর নিয়ে কথাটা বলতে চেয়েছেন। এবং তারপরে উনি বলেছেন যে ভারতবর্ষ যদি একটা চকচকে মার্সিডিজ গাড়ি হয়, আমরা একটা নুড়ি পাথর ভরা ট্রাক, ডাম্পার জাতীয় ট্রাক, ফলে একটা চকচকে মার্সিডিজ গাড়ির সাথে নুড়ি পাথর ডাম্পার ভরা ট্রাকে যদি সংঘর্ষ হয়, যা হবে সেটাই হবে। এবং যেটা আপনি বললেন যে অর্ধেক বিশ্বকে নিয়ে আমরা মরব। এছাড়াও উনি বলেছেন যে পাকিস্তানের পলিটিক্যাল লিডারশিপের ওপরে একটা ইঙ্গিত করেছেন যে সব সময় পলিটিক্যাল লিডারশিপ ঠিক কাজ করে না, তাদেরকে একটু কন্ট্রোল করার দরকার আছে। এবার এই ব্যাপারগুলো আপনি যদি দেখেন কি হলো, কোথার থেকে হলো, কেন হলো। প্রথম কথা যে উনি এখন আমেরিকাতে এসছেন, এবং আপনি যদি দেখেন গত কয়েক মাসে ওনার সাথে পৃথিবীর সবথেকে বড় ডেমোক্রেসির, সবথেকে বড় ডেমোক্রেসি বলবো না, সবথেকে বড় ডেমোক্রেসি তো ভারত, সবথেকে বড় দেশ, ক্ষমতাশালী দেশের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির, ওনার সাথে একটা সৌহার্দ্য এমন একটা জায়গায় পড়ে গেছে যে সারা পৃথিবীর অনেকেরই অস্বস্তি হচ্ছে, আমেরিকার নিজেদের লোকেদেরও অস্বস্তি হচ্ছে। কারণ একটা ডেমোক্রেসি, সেখানে মিলিটারি লিডারশিপের সাথে উনি ডাইরেক্ট কমিউনিকেট করছেন, এবং এটা ওনার দ্বিতীয় ভিজিট। আগের বার উনি দেখা করে মধ্যাহ্নভোজন করেছিলেন, এবং ওই মধ্যাহ্নভোজনের মেন কথা হয়েছিল আসিম মুনির চাইছিলেন যে এনাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হোক, আর উনি ওনার খুব ভালো মানুষ, খুব দারুণ ব্যক্তিত্ব এই বলছিলেন, একে অপরের পিঠ চাপড়াচ্ছিলেন। এখন এই পরিপ্রেক্ষিতে যেখানে ভারতের সাথে একটা ট্যারিফ ওয়ার চলছে, এবং আপনি গত 2-3 দিনে ভারতের মন্ত্রীরা, ভারতের এয়ারফোর্সের চিফ এয়ার মার্শাল এপি সিং, উনি একটা ব্যাঙ্গালোরে লেকচার দিতে গিয়ে বলেছেন যে আমরা 5টা জেট গুনে গুনে ধ্বংস করেছি, 2টো রাডার স্টেশন, আর একটা বড় অ্যাওয়াক বলি আমরা, বড় এয়ারক্রাফট, এত বড় এয়ারক্রাফট যেটা অনেক বেশি নর্মাল ফাইটারের থেকে অনেক বেশি দাম হয়, এটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল করে, এর ওপরে দেখবেন একটা গোল রাডার লাগানো থাকে, অ্যাওয়াক বলে, ওই রকম জাতীয় একটি প্লেন উড়িয়েছি। এবং সারগোদা এয়ারফিল্ডে আরও আমরা কিছু নষ্ট করেছি, বাট তার হিসাব নেই, কারণ ওগুলো হ্যাঙ্গারের মধ্যে ছিল। এইটা বলার পরে একদিন পরে আমাদের ভারতীয় আর্মি চিফ জেনারেল দ্বিবেদী, উনি বলেন যে এবার সময় এসছে আরেকটা শিক্ষা দেওয়ার পাকিস্তানকে। এবং এটাও উনি বলেছেন যে পাকিস্তানের সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন যে এই অফ সিঁদুরে জিতলোটাকে, তারা বলবে যেহেতু আমাদের সেনাপতিকে ফিল্ড মার্শাল বানিয়েছে, তাহলে উনিই হয়তো জিতেছেন। বলছে এটা পারসেপশন মানুষের। তো এই পুরো ব্যাপারটাতে কি হয়েছে, ভারত যখন এখন কি হয়েছে, ভারতের একটা পলিটিক্যাল লিডারশিপের কাছে একটা বাধ্যতা হয়ে যাচ্ছিল যে কিছু প্রমাণ দিন তারা আরও বেশি। তো আমাদের এয়ার চিফ কালকে কিছু ফটো পরশুদিন দেখিয়েছে যেখানে ধ্বংস করে দিয়েছে পুরো, এবং এই হিসাবগুলো দেওয়ার পরে এদের কাছে এখন মরিয়া হয়ে আসিম মুনির দেখছেন যে ওনার এখন তো পুরো থলের থেকে বেড়ালটা বেরিয়ে পড়বে আর কি, যে ওনারা হেরেছেন খুব বাজেভাবে। তার আগে একটা আমেরিকার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা আমি থামিয়েছি।
ভারত চুপ ছিল, সেটাতে ডোনাল্ড ট্রাম্প একটা অস্বস্তির মুখে পড়েন। তারপরে যখন আমাদের পলিটিক্যাল লিডারশিপ অস্বস্তির মুখে পড়ে আমাদের অপোজিশনের সঙ্গে, তখন ডাইরেক্ট প্রাইম মিনিস্টার বলেন না আমাকে কেউ কোনো রকমভাবে কিছু করেনি, পাকিস্তান চেয়েছিল বলে, ভিক্ষা চেয়েছিল একরকম করে, বিনতি করেছিল বলে আমরা রাজি হয়েছি যুদ্ধ থামাতে। এই পুরো গল্পটাতে দুটো তিনটে জিনিস বেরিয়ে আসছে। একটা হচ্ছে পাকিস্তান একটা নিউক্লিয়ার রোগ স্টেটে পরিণত হচ্ছে, যেখানে তারা নিউক্লিয়ার কথা বলছে, এবং এবার খালি ভারতের উপর না, আধা বিশ্বর ওপর। তো এটাকে রেটরিক বলতে পারি আমরা, যে ফাঁকা আওয়াজ করছে। কিন্তু পাগল তো ফাঁকা আওয়াজ নাও করতে পারে, বাট ওদের কাছে সেরকমভাবে নিউক্লিয়ার শক্তির এখন অবশিষ্ট কিছু নেই। হয় আমেরিকার কন্ট্রোলে চলে গেছে, আর ভারত যে বোমগুলো ফেলেছিল, যেটাতে ভূমিকম্প হয়েছিল, আপনার সাথেও আমরা কথা বলেছিলাম এক সময়, সেটাতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এবং ওনারা যখন এই কথাটা বলছেন যে আমরা একটা নিউক্লিয়ার দেশ, তাহলে তো ওনারা কি বলতে চাইছেন, যে ভারত নিউক্লিয়ার দেশ না? ভারত তো সবাই জানে নিউক্লিয়ার দেশ। হ্যাঁ, কোথাও একটা আমার মনে হচ্ছে, আমি আজ করছি যে ডোনাল্ড ট্রাম্প আর আসিম মুনিরের একটা অশুভ আতাত গড়ে উঠেছে। কিছু ওনাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের ব্যাপারও আছে এর মধ্যে, যেটা লোকে বলে, আমি নানান জায়গায় শুনি যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ওনার আত্মীয় স্বজন ডোনাল্ড ট্রাম্পের নাকি কোনো ব্যবসা আছে। এইসবের ব্যাপারে যাতে উনি পুরো ডেমোক্রেটিক সেট আপটাকে বাইপাস করছেন। আসিম মুনির এই পলিটিক্যাল লিডারশিপ নিয়ে যে কথাটা বলেছেন, সেটা ইঙ্গিত করছে উনি হয়তো রাষ্ট্রপতি হতে পারেন। পাকিস্তানে যখন যখন যুদ্ধে একটু পরাজিত হয়, তখন তখন মিলিটারি লিডাররা নিজেদের মুখটাকে বাঁচাবার জন্য রাষ্ট্রপতি শাসন করে দিয়ে পুরো দোষটাকে মানে পলিসি মেকার, মানে মন্ত্রীদের ওপরে বা মানে সিভিলিয়ান গভর্নমেন্টের ওপর দেয়। আপনি যদি দেখেন আইয়ুব খান 65, তারপরে আপনি কার্গিল ওয়ারে দেখুন পারভেজ মুশারফ এলেন, এবং নওয়াজ শরীফ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। এবং এখনও আপনাকে আর শাহবাজ শরীফকে কোথাও দেখা যাচ্ছে না, বা বড় বড় পাকিস্তানের যারা লিডার, বেনাজির ভুট্টোর ছেলে, তাদেরকে সেরকমভাবে কিছু বলতে দেখা যাচ্ছে না। আসিম মুনির সবার সাথে ডিল করছেন। এটা একটা খারাপ দিকে এগাচ্ছে পৃথিবী। তো এইখানে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প কিছু ভুল করে ফেলছেন, যেই ভুলটা ওনার রাজনৈতিক কেরিয়ার এবং আমেরিকার সাথে ভারতের যে একটা ভালো সম্পর্ক আছে, মোটামুটি কাজ চালানো সম্পর্ক, দুটোই ক্ষতি করবে। পাকিস্তানকে অতটা ধর্তব্যের মধ্যে আনছি না। এইবার একটা মজার কথা বলি আপনাকে, অন দ্য লাইটের সাইড, যে উনি ওনার উপমা যেটা দিয়েছেন, সেটা একটা অদ্ভুত উপমা দিয়েছেন, যে একটা চকচকে মার্সিডিজ গাড়ি আর একটা নুড়ি পাথর বোঝাই ট্রাক। তো সেখানে সবাই হাসাহাসি করছে, সারা পৃথিবীতে এখন মিম তৈরি হচ্ছে যে উনি নিজে বলছেন ভারত একটা চকচকে মার্সিডিজ গাড়ি আর ওনার একটা ট্রাক। তাহলে তো সন্দেহটা কি? কারণ উনি চকচকে মার্সিডিজ গাড়ি যখন বলছেন, তো উনি তো একজন আর্মির জেনারেল, উনি তো কোনো এমএলএ না কোথাকার ছোটোখাটো। তো ফলে উনি তো জানেন যে ভারত নিউক্লিয়ার পাওয়ার, আর উনি ভারতের শক্তি, মিসাইল শক্তি তো সারা পৃথিবী দেখেছে। তাহলে উনি এই কথাটা বলে তো নিজের দেশকেই তো একটা ট্রাক বা একটা মানে অনেক অনেক জং ধরা একটা মানে জবরজং জিনিস বানালেন, ভুল উপমা দিয়ে ফেলেছেন, এবং সেটাতে মানে সবাই হাসাহাসি করছে পৃথিবীতে। তো আপাতত এটাতে আমার খারাপ লাগছে যে যদি আমেরিকান সোসাইটি, আমেরিকান প্রেস এটার অবজেক্ট না করে, কারণ আজ অবধি আমেরিকার মাটি ব্যবহার করে পৃথিবীর অন্য কোনো দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবার হুমকি আজ অবধি ইতিহাসে আমার মনে হয় না কেউ দিয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের সময় ঘটলো, অনেক কিছুই ঘটছে। তো আবার উনি শান্তি পুরস্কারও চাইছেন, আর ওনার মাটিতে ব্যবহার করে লোকেরা ধমকি দিচ্ছে। তো এটাতে পৃথিবী একটা বাজে জায়গায় যাচ্ছে। আপনি হয়তো দেখেছেন 2-1 দিন আগে ন্যাটো থেকে বলা হয় যে ভারতের সাথে এই যে ট্যারিফের ব্যাপারগুলো চলছে, এগুলো ভুল হচ্ছে, আমরা ভারতকে হারিয়ে ফেলছি। তো কোথাও আর কি একটা বাজে সুর বাজছে। ভারতের যে এখন শক্তি আছে, ভারত এটাতে মানে ওয়ারিড না, বাট ভারতকে এই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে হবে। এবং আমার মনে হয় যে পাকিস্তান আরেকটা কোনো কিছু প্ল্যান করছে মিলিটারিলি, যেটা ভারতকে ইকোনমিক্যালি হার্ট করবে। কারণ এই মুকেশ আম্বানি উনি একটা বাজে ইঙ্গিত করেছেন, যেটা আমাদের মনে হয়, ওই যেহেতু মুকেশ আম্বানির রিফাইনারি থেকে আমরা রাশিয়ার তেল কিনে ওখানেও রিফাইন করা হয়, ভারত আবার সেটাকে এক্সপোর্টও করে। তো সেইটা নিয়ে আমার মনে হয় যে এইগুলো একটা বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। স্যার, আপনি অনেকগুলো দিক ক্লিয়ার করে দিলেন, কিন্তু এর মধ্যে আমি একটা বিশেষ দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আপনি বললেন, এবং আমরা সবাই দেখেছি যে আসিম মুনির বলছেন
যে পূর্ব দিক থেকে ভারতের কাছে উপরে আক্রমণ হবে। এখন আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে যে টালমাটাল পরিস্থিতি সেটা একেবারে জেহাদিদের আখড়া হয়ে গেছে, এবং বাংলাদেশে কিভাবে হিন্দু নিধন চলছে, কিভাবে ভারত বিরোধী শক্তি তৈরি হচ্ছে সেটাও আমরা দেখেছি। তাহলে কি এটা খুব সম্ভব যে বাংলাদেশটাকেই নিজেদের বেস তৈরি করতে চলেছে পাকিস্তান? দেখুন, আমরা না যবে থেকে ভারতবর্ষর আমরা মিলিটারিতে গেছি, আজকে তো অনেক দিন হয়ে গেল, ভারত যে যুদ্ধের সময় খালি একটা ফ্রন্টে যুদ্ধ করবে সেরকম আমরা কোনোদিন আশা করিনি। আমাদের এটা চিন্তাই ছিল যে হয়তো যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করছে তখন চীন উত্তক্ত করবে, বা চীনের সাথে যুদ্ধ করছে পাকিস্তান উত্তক্ত করবে, এবং পরে এটা 2.5 ফ্রন্ট বলা হয়। ওই হাফ ফ্রন্টটা রাখা হয়েছিল যে আরও কোনো একটা শক্তিকে হয়তো ব্যবহার করা হবে। এইবার বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান তো চেষ্টা করবে, কারণ একসময় তো বাংলাদেশটা পাকিস্তানেরই ছিল, এবং এখন বাংলাদেশের যারা কলকাঠি নাড়ে তাদের মধ্যে একটা বড় অংশ সেই রাজাকার আলবদর আল শামসের বংশধর আর কি, এবং তারা ওই পাকিস্তানটাই চায় যে পাকিস্তানটা 1971-এর আগে ছিল। ব্যবহার করলেও আমাকে ওটা ধরেই নিতে হবে যে বাংলাদেশও এখন পাকিস্তানের একটা অঙ্গ আর কি, এখনকার যে সরকার দেখছি। এবার সেটা বাংলাদেশের ভুল হবে, কারণ ইন্ডিয়ান মানে যেটা সেনাবাহিনী, তারা কিন্তু, আমি সেনাবাহিনী বলতে আর্মি, নেভি, এয়ারফোর্স বলছি, তারা কিন্তু এখন একসাথে 2-3টে দেশকে টেক অন করবার মতো অবস্থায় আছে আমাদের যেগুলো প্ল্যানস, এবং তাতে আমাদের যে রাতে ঘুম উঠছে তা না। এবার যদি একসাথে এমন একটা জায়গায় মরিয়া করে দেয় তখন ভারত তো এমন কিছু অস্ত্র ব্যবহার করবে যেটাতে তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো সেটাই উনি ইঙ্গিতটা ওটাই দিয়েছেন যে বাংলাদেশ থেকে শুরু করব, আবার এদিকেও করব। আর তার থেকেও খারাপ ইঙ্গিত যেটা উনি দিয়েছেন যে রিফাইনারির ব্যাপারটা, মুকেশ আম্বানিকে টার্গেট করা, কারণ আপনি দেখেছেন কিছুদিন আগে আদানি গ্রুপকে আমেরিকা থেকে টার্গেট করা হয়েছিল। এবার ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিজনেসম্যান, উনি ব্যবসা বাণিজ্যটা ভালো বোঝেন বলে উনি সব সমস্যাগুলো ব্যবসা দিয়ে সলভ করতে চাইছেন, মানে ব্যবসার মারপ্যাচ দিয়ে। বাট এটা তো হয় না, কারণ একটা দেশ আপনি দেখেন, যদি ভারত তো খুব বড় দেশ, বাট ছোট ছোট দেশ, যেমন ধরুন ভিয়েতনাম আমেরিকাকে পাগলা করে দিয়েছিল, এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা যাই বলুক, যতই সিনেমা বানুক, যাই করুক, বাট ভিয়েতনাম যুদ্ধের পরে এখনও ওখানে অনেক হেলিকপ্টার, অনেক বড় বড় এয়ারক্রাফট পড়ে আছে, আপনি গুগল করলে দেখতে পাবেন। এবং বলতে গেলে আমেরিকা বাধ্য হয়ে ফেরত চলে আসে, কিছুই তো করতে পারেনি ভিয়েতনামকে শাইস্তা। আফগানিস্তানে এটা আমাদের হালে হলো কয়েক বছর আগে, একরকম পালিয়ে গেল, সব জিনিসপত্র ফেলে পালিয়ে গেছে। সেই জিনিসপত্রগুলো এখন আফগানিস্তানের যে টেররিস্ট দলরা আছে তারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে। তো আমেরিকা যে খুব একটা ভালো যুদ্ধবিদ্যা জানে সেটা না, পয়সা আছে, বড় লোক তারা, এবং সেই জন্য অনেক কিছু কিনেছে, কিন্তু বোকামো করছে, এবং এই বোকামোটা আবার করছে আমেরিকা, যে তাদের মাটিটা ব্যবহার করতে দিচ্ছে, এবং তার খেসারত আমেরিকা দেবে। ভারতকে তো লড়তে হবে, ভারতকে একলা লড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে লড়াইয়ের বিষয়টা যেটা আসিম মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলছেন, সেই আমেরিকার মাটি যেখানকার প্রেসিডেন্ট নাকি এখন চাইছেন নোবেল পিস প্রাইজ, সেখান থেকে দাঁড়িয়ে আসিম মুনির যখন এইরকম হুমকি দিচ্ছেন ভারতের প্রতি, কিন্তু তার আগেই কিন্তু দেখা যাচ্ছে IIT মাদ্রাজে একটি অনুষ্ঠানে গিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইঙ্গিত দিচ্ছেন যে শীঘ্রই ভারত আবার নতুন করে যুদ্ধে নামবে, এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে ভারত একটা স্পষ্ট করে দিচ্ছে একটা বার্তা যে এরপর থেকে পাকিস্তানের পক্ষ থেকে কোনো রকম মুভমেন্ট যদি ভারতের এগেনস্টে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার বলে মোটেই ধরা হবে না, সেটাকে সরাসরি যুদ্ধ বলে ধরা হবে, এবং ঠিক সেই ভাষাতেই ভারত উত্তর দেবে। তাহলে তো রীতিমতো ভারত যুদ্ধ ঘোষণা করে দিল পাকিস্তানের বিরুদ্ধে। দেখুন, অপারেশন সিন্দুর তো চলছে, অফিসিয়ালি তো অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, এবং যেটাতে মানে ভারতের যেটা ছিল আগে ভারত রিয়্যাক্ট করতো, এখন ভারতবর্ষের যে আমি মানে যেটাকে হিন্দিতে আমরা তেওয়ার বলি, মানে অ্যাটিচিউড যেটা বলি আমরা, বা যেরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখছি ভারতবর্ষের পলিটিক্যাল উইলের, বা যে ভারতবর্ষ এখন আগে আমার উপর অ্যাটাক হলে তারপরে আমরা তার উপর অ্যাটাক করব সেরকম না, আমরা অ্যাটাক হওয়ার আগে সেই কান্ট্রিটাকে অ্যাটাক করতে পারি যাতে আমাদের উপর অ্যাটাক না হয়। এটা প্রাইম মিনিস্টার নিজের মুখে বলেছেন, যেখানে ভারতবাসী বা ভারতের কোনো জমির ওপরে অ্যাটাক হওয়ার চান্স আছে আমরা সেইখানে অপারেশন সিন্দুরকে নিয়ে যাব। তারপরে একবার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারকেও বলতে শুনেছি, ডিফেন্স মিনিস্টারকেও বলতে শুনেছি। তো এটা আপনি বলতে পারেন নিউ নর্মাল বা ভারতের নিউ পলিসি একটা। এইবার আমি জানি না আপনি এটা খেয়াল করেছেন কি না, যে কিছুদিন আগে মিডিয়াতে এসছিল যে উলফার কোনো ট্রেনিং ক্যাম্প মিয়ানমারে ধ্বংস করে দেয় ড্রোন,
এবং তাতে ভারত বলছে না আমরা করিনি, বাট ওই ট্রেনিং ক্যাম্পের লোকগুলো প্রচুর ক্ষয়ক্ষতি হয় তারা বলছে ভারত থেকে ড্রোন পাঠিয়েছিল। তো এইটা আমি জানি না ভারত করেছে কিনা, বাট করলে আমি খুশি হব যে এখন আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে গেছি। এবং সেই প্রোঅ্যাক্টিভ স্ট্যান্সে কিন্তু এই যে কথাটা উনি আসিম মুনির বলেছেন, এর জন্য ভারতের অ্যাটাক করা উচিত পাকিস্তানকে, আজকে রাত্রে বোম ফেলা উচিত দরকার হলে আর কি। হ্যাঁ, কারণ না হলে হবে না, কারণ এই দাদাগিরি চলতে পারে না। একদিকে যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র দাদাগিরি করে ওনাদের পছন্দ মতো, আমি কোনটা সঠিক কোনটা বেঠিক সেই আর্গুমেন্টে যাচ্ছি না, বাট ওনারা চেয়েছেন বলে ওনারা ইরানের ওপর বোম ফেলেছেন। হতে পারে ইরান একটা দুষ্টু দেশ, হতে পারে, বাট ওনারা বলার কি? ইউনাইটেড নেশন বলবে তো, ইউনাইটেড নেশন বলবে, ইউনাইটেড নেশনের থেকে একটা সম্মিলিত সেনাবাহিনী যাবে এবং গিয়ে ওদের ওপর বোম ফেলবে, বাট ওনারা নিজেদের দায়িত্বে ফেলেছেন। আবার ওনারা যদি চান ওনারা প্যালেস্টাইনকে বোম ফেলবেন কিন্তু ইসরায়েলকে জিনিসপত্র দেবেন। এই আমি সেটাতে বলছি না যে ইসরায়েল খারাপ বা প্যালেস্টাইন ভালো, তা না, আমি বলতে চাইছি যে ইউএস কেন কন্ট্রোল করছে, তার মানে যার জোট তার মুলুক। তাই যদি হয় তো ভারতের, আমার মনে হয় এই রকম যে উস্কানিমূলক কথাবার্তা, এইটাতে আসিম মুনিরকে সাজা দেওয়ার জন্য ভারতের আঘাত আনা উচিত, এমন আঘাত আনা উচিত যে আসিম মুনিরের মানে ফিল্ড মার্শালের জায়গায় কোর্ট মার্শাল হওয়া উচিত আর কি। অনেক সময় এই থিয়েটারিক্স আর কি, যেখানে আমি দেখি যে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের বেশিরভাগ মন্ত্রীরা তারা আজকের থেকে না, আপনি যদি বলেন এক এক করে গুনুন, বাজপেয়ীজি বলুন বা নরসিমহা রাও বলুন, মনমোহন সিং বলুন, এরা কেউ না এই ডোনাল্ড ট্রাম্পের মতো আমি দ্রুম করে উড়িয়ে দেবো, আমি ঘুষি মেরে দেবো, আমি ভেঙে দেবো, এই এমন ট্রাম্প দেবো 100% ট্রাম্প 300, এটা চায়নাও বলে না কখনো। ওরা খুব মার্জিত, আমরা অনেক পুরনো সিভিলাইজেশন তো, আমরা খুব মার্জিতভাবে কথা বলি। এই হুমকির খেলগুলো কিন্তু চলে নর্থ কোরিয়া, এখন আমেরিকা করছে, আগে আমেরিকাতে এটা হতো না, এটা হালে শুরু হয়েছে এবং ছোটোখাটো দেশগুলো করে, পাকিস্তান তো করেই আসছে চিরকাল থেকে। এইবার এইখানে দেখছি যে আমরা যেহেতু মার্জিত আছি, লোকে হয়তো আমাদের দুর্বল ভাবছে, আমাদের বোম ফেলা উচিত, আমাদের স্ট্রাইক করা উচিত, এমন স্ট্রাইক করা উচিত যে যেই তোমাদের কেউ এরকম আমাদের উপরে একটু থ্রেট দেবে, যে ভারতবাসীর একজনেরও যদি রাত্রিবেলা একটু ঘুমাতে অসুবিধা হয় তোমাদের এই থ্রেটটা শুনে, তা তোমাদের মাথায় বোম পড়বে আর কি। হ্যাঁ, আমার মনে হয় সেখানে একটুখানি করা উচিত, যেটা আপনি বললেন যে জেনারেল দ্বিবেদী বলেছে, তো আমার মনে হয় ওই কারণেই বলেছে যে পাকিস্তানের উপর আরেকবার, এর না হলে পাকিস্তান অনেক সুসজ্জিত হয়ে যাবে, টার্কির থেকে সাহায্য নেবে, চীন থেকে লুকিয়ে সাহায্য নেবে এবং তারপরে ভারতের উপর আঘাত আনবে। আমরা সেটা সেই সময়টা দেওয়া উচিত না। এবং এইটার উপর বেস করে যে এইটা উনি স্টেটমেন্টটা দিয়েছেন, সো আমরা উইল পানিশ ইউ নাও। এবং আরেকটা বিষয় আপনি এক্ষুনি বললেন যে একটা হাস্যকর তুলনা টেনেছেন, যে ভারত একটা মার্সিডিজ বেঞ্জ এবং চকচকে সেটা রাস্তা দিয়ে ছুটছে এবং আমরা পাকিস্তান হচ্ছে একটা ডাম্পার, পাথর ভর্তি ডাম্পার। তো এই তুলনাটাই অত্যন্ত হাস্যকর আপনি এক্ষুনি বললেন। এবং তার সঙ্গে আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে যে ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য পাকিস্তান নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং এই আকাশসীমা বন্ধ করার জন্য 1240 কোটি টাকার বেশি লোকসান হচ্ছে এবং কিছুদিন আগেই আবার নতুন করে সেটাকে মানে বাড়ানো হয়েছে, 24 আগস্ট ভোর 4:59 পর্যন্ত এই মানে ব্যবস্থা থাকবে, জারি থাকবে। আমার বক্তব্য হচ্ছে যে আসিম মুনির বলছেন যে ভারত যদি সিন্ধু জলচুক্তি বাতিল করার পর সেখানে যদি বাঁধ তোলে, সেটা ভারতের বাবার সম্পত্তি নয় যে জল আটকে রাখবে, কারণ আমাদের পাকিস্তানের সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের কথা কি আদৌ পাকিস্তানের মানে যারা নেতারা, যারা সেনাপ্রধান, তারা ভাবেন? কারণ যদি ভাবতেন তাহলে আজকে সেখানে 1000 টাকা আটার কিলো হতো না, সাধারণ মানুষের এত দুর্দশা হতো না, বা পাকিস্তানে যে গৃহযুদ্ধ হচ্ছে তাও হতো না। কি বলবেন এই বিষয়টা? দেখুন, আপনি একটু চিন্তা করুন যে আমাদের পার্সপেক্টিভে যদি দেখেন যে আমাদের আর্মি চিফকে ইউএস আর্মি থেকে ডেকে খাবার খাওয়াচ্ছে, খাতির করছে, আর আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে অফিসে বসে আছেন। এটা তো কোনো ডেমোক্রেসিতে হয়নি, কিন্তু এখন হচ্ছে। আমি আমার জীবনে দেখিনি এরকম আর কি। মিলিটারি লিডারশিপের সাথে হয় যে কোনো দেশের ডিকটেটর তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, বাট এখানে তো ওখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুজনেই আছে, বাট প্রেসিডেন্ট ডাইরেক্ট ডিল করছে মিলিটারি লিডারশিপের সাথে। এইটা একটা ভীষণ বাজে দিক হয়ে যাচ্ছে, যে যার হাতে ওনারা দেখাচ্ছেন যে আমরা বুঝি ক্ষমতা আপনার কাছে আছে, তো আপনার সাথেই কথা বলবো, ভায়া মিডিয়া কেন করব। তো এই যে একটা সম্ভ্রম বা একটা পর্দা, সেই পর্দাটাও উঠে গেছে এখন। ঠিক আছে, এইখানে এবার আপনার যে প্রশ্নটা আপনি করলেন, এবার ভারত, আমার মনে হয় যে ভারত, আমরা ইকোনমিক্যালিও পাকিস্তানের, যেটা আপনি বললেন যে ওরা টাকা লস করছে, ওরা কিন্তু লস করছে না, ওদের কিন্তু অনেক টাকা দিচ্ছে। আমেরিকার ট্রিটি সাইন করছে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে ট্রিটি সাইন করছে যাতে ওদের একটা টাকার স্রোত থাকে। ওদের কিন্তু
আমাদের যেমন কি আমাদের ফরেন রিজার্ভ হচ্ছে $680 বিলিয়ন, হ্যাঁ, ওদের কিন্তু অত টাকা দরকার নেই, ওদের না $8-10 বিলিয়ন দিলে ওরা 2-3 বছর ভালোভাবে থাকতে পারবে, ওর থেকে বেশ কিছুটা নিজের জন্য সরাতে পারবে এবং তারপরে গিয়ে আমেরিকাতে বা ফ্রান্সে যেখানে ওর বাংলো বাড়ি বানানো আছে সেখানে সেটেল হয়ে যাবে। এটা পাকিস্তানের জেনারেলদের বা পলিটিশিয়ানদের এম। তো ফলে ওরা শর্ট টার্ম এমে চায়, এই যেটা ওদের শর্ট টাইম সেটা হচ্ছে যে আমরা কোনো রকমভাবে সার্ভাইভ করে যাই নেক্সট 2-3 বছর, সেটা ওরা সাকসেসফুলি তো করছে। যতই আমরা বলি IMFকে, বাট IMF তো টাকা দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দিচ্ছে পাকিস্তানকে। তো ফলে ওদের সার্ভাইভালের জন্য বা অস্ত্র কেনবার জন্য চায়নার থেকে সস্তায় অস্ত্র, টার্কির থেকে বিনা পয়সায় অস্ত্র বা আমেরিকার থেকে সস্তায় অস্ত্র লোন দিয়ে তারপরে এইগুলো ওদেরকে দেবে এবং তাতে ভারতকে সেটা প্রস্তুত থাকতে হবে। আমার মনে হয় না ওরা ইকোনমি, ওদের মানুষরা কি খেলো বা কী করলো সেটা নিয়ে আপনি যেটা বললেন, ওদের কোনো মাথা ব্যথা নেই। ওদের যখন বিপদ আসবে ওরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। একটু ট্রাম্প প্রসঙ্গে আসি, যে একটা সময় আমাদের মনে হয়েছিল যে ট্রাম্প এবং মোদি দুজনের মধ্যে অভিন্ন হৃদয় বন্ধুত্ব রয়েছে, কারণ যেভাবে হাউডি মোদি বলে ট্রাম্প জড়িয়ে ধরেছিলেন মোদিকে, তাতে তাই মনে হয়েছিল। কিন্তু তারপরে নতুন করে যখন ট্রাম্পের শুরু হলো তখন দেখা গেল ব্যাপারটা পুরোপুরি আলাদা হয়ে গেল এবং এই মুহূর্তে ট্রাম্পের যেটা সবথেকে বড় মানে খারাপ চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, এটা তাল কেটে গেছে ভারতের সঙ্গে বন্ধুত্বের জায়গায়, যে 50% ট্যারিফ বসানো হয়েছে ভারতের যে কোনো জিনিসপত্র রপ্তানির ওপরে, শুল্ক বসানো হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে ভারতীয় যারা রপ্তানিকার যারা, তারা বলছেন 10-15% ট্যারিফ আমরা দিতে পারবো, তার বেশি আমরা দিতে পারবো না, তাহলে আমরা পথে বসে যাব। এবং এক্ষেত্রে কিন্তু ভারত একটা বিরাট বড় লসের সম্মুখীন হতে চলেছে। তাহলে সেক্ষেত্রে কিভাবে এই বিষয়টাকে ডিল করা উচিত? হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন করলেন, আমি আমার সাধ্যমতো আপনাকে জবাব দিচ্ছি। প্রথম, দেখুন, আমি যেহেতু ভারত সরকারের হয়ে অনেক সময় কথা বলি বা সেনাবাহিনীর হয়ে, তো লোকে মনে করে আমি বোধহয় শাসক দলের হয়ে কথা বলি। দ্যার ইজ এ ডিফারেন্স। যখন আমাদের প্রাইম মিনিস্টার এবং ট্রাম্প গলা জড়াধরি করে ওই মিটিংগুলো করছিল, আমার ওটা পছন্দ হয়নি। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ব্যক্তিগত বন্ধুত্ব এরকমভাবে পলিটিক্যাল লিডারশিপের সাথে হওয়া উচিত না, আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম। বাট আমি তো কোনো পলিসি মেকার না, তো ওটা ওনারা করতেই পারেন, বাট ওটা আমার মনে ছিল একটু বেশি মাখামাখি হয়ে যাচ্ছে, প্রথম কথা। এবং সেইখানে এখন যেটা হচ্ছে যে আমেরিকা গ্রেট এগেন বানাবে, সেই জন্য আর কি ট্রাম্প এসে শুল্ক সবার ওপর চাপিয়ে দিচ্ছে, কারণ উনি খালি শুল্কটা দেখছেন যে কার ওপরে কতটা শুল্ক লাগাবো। এবং উনি কিন্তু ভারতকে টার্গেট করেছেন অন্য কারণে, কারণ ভারত ওনার এই নোবেল পিস প্রাইজ পাওয়ার ব্যাপারটাতে কোনো রকমভাবে মানে পজিটিভ কোনো রকম কথা বলেনি। পাকিস্তান যেমন 4-5 বার অনেক জায়গায় বলেছে যে হ্যাঁ ওনারা যুদ্ধ বন্ধ করেছেন, ভারত বরঞ্চ উল্টো বলেছে না আমরা করেছি, ওনারা কিছু করেননি। প্রথমে একটু মানে মিনমিন করে বলেছে ভারত, কারণ একটা ঝগড়া হয়ে যাবে, তারপরে ওপেনলি বলেছে যখন দেখছে যার উপায় নেই যে না কেউ আমাদেরকে করেনি, আমরা নিজেরা করেছি। এইবার এইটা ওনার রাগ হয়েছে যে ভারত মানছে না, এবং তারপর থেকে ওনারা বলছেন যে রাশিয়ার তেল কিনছি বলে আমরা নাকি ইউক্রেন যুদ্ধ সাহায্য করছি। আচ্ছা, রাশিয়ান তেল তো ইউরোপের অনেক দেশ কিনছে, রাশিয়ার তেল তো চায়না কিনছে, চায়না আমাদের থেকে বেশি কিনছে, ইউরোপ আমাদের থেকে বেশি কিনছে, এবং আমেরিকা তেল না কিনলেও রাশিয়ার ইউরেনিয়াম এবং আপনার ফার্টিলাইজার বিরাট কোয়ান্টিটিতে কিনছে। এইগুলো নিয়ে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করলো একজন জার্নালিস্ট আমেরিকাতেই যে আপনি তো বলেছেন, বললো আমি ঠিক জানি না, এই ব্যাপারটা নিয়ে আমার কাছে কোনো খবর নেই যে আমি কি কিনছি ওদের থেকে, আমি ঠিক জেনে বলবো, এমনি করে কেটে গেলেন উনি বিরক্ত মুখ করে। তো এইটা হচ্ছে উনি কোনো একটা হেতু খুঁজছেন যেটা দিয়ে ভারতকে ট্যারিফ লাগানো যায়, ভারতকে শায়েস্তা করা যায়। এইবার আসি, শায়েস্তা করা কি সম্ভব? দেখুন, কষ্ট দেওয়া সম্ভব। উনি যদি ভাবেন এই ট্যারিফে ভারতের গলা বন্ধ হয়ে ভারত গলায় দড়ি দিয়ে দেবে, না, এরকম ট্যারিফ ভারত আগেও দেখেছে, ইউএস স্যাংশনস দেখেছে, একবার না বেশ কয়েকবার। ভারতের সাথে আমেরিকার 71-এর যুদ্ধে সম্পর্ক একেবারে ভালো ছিল না, তখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। ভারত যখন নিউক্লিয়ার বাস্ট প্রথমবার করে 74-এ, তখনও সম্পর্ক তোলানিতে চলে যায়। তারপরে ভারত 1999 সালে সেকেন্ড নিউক্লিয়ার বাস্ট করে, তখন স্যাংশন দেওয়া হয় ভারতের ওপর। এবং এখন আমরা এটা দেখছি ট্যারিফের খেলা। এইগুলো দিয়ে কিছুটা কষ্ট দেওয়া সম্ভব, কিন্তু পার্মানেন্টভাবে কষ্ট দেওয়া সম্ভব না। কেন? কারণ প্রথম করছে, ভারত একমাত্র আমেরিকার সাথে বিজনেস করে না, ভারতের সম্পূর্ণ বিজনেসের হয়তো বিলো 10% হচ্ছে আমেরিকার সাথে, বা 10%ও অনেকটা পার্সেন্ট, মানে 10%ও না, 7-8%, বাট তাও সেটা একটা বড় পার্সেন্ট। সেইটা আপনি যদি পয়সার হিসাবে করেন, ধরুন $40 বা $50 বিলিয়ন বছরে, এটা অনেকটা টাকা। বাংলাদেশকে যদি কেউ $1 বিলিয়ন দেয়, বাংলাদেশে এখন
উৎসব হয়ে যাবে। পাকিস্তানকে যদি কেউ IMF $2 বিলিয়ন দেয়, তো সেখানে আমাদের যদি $40 বিলিয়ন আর কি কমে যায়, তাহলে আমাদের অনেকটা হার্ট হবে আমাদের বিজনেসম্যান, বিশেষ করে যে ব্যবসাগুলো আমেরিকার সাথে ভারত করে, যেমন গার্মেন্টসের ব্যবসা, যেমন জুয়েলারি ব্যবসা। এবার কেন মোটর পার্টসের ব্যবসা, ওষুধের ব্যবসা, ফার্মা, কিন্তু কেন ভারত মানে মরে যাবে না বলছি, কারণ ভারত অলরেডি হালেই ইউনাইটেড কিংডমের সাথে একটা খুব বড় চুক্তি সাইন করে এসছে। কারণ আমাদেরও এখন যারা শাসকতন্ত্রে আছে তারাও ব্যবসাটা ভালো বোঝেন, তো খুব বড় একটা চুক্তি সাইন করেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, FTA। কথা চলছে ইউনাইটেড আরবসের সাথে, কথা চলছে রাশিয়ার সাথে। পুটিন আসছেন, আমাদের ডোভাল 2 দিন আগে রাশিয়াতে ছিলেন এবং খুব বড় কিছু সই হয়েছে। এবং কথা চলবে চীনের সাথেও। চীনের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য আমাদের চলছে ভালোভাবেই। এবং আস্তে আস্তে যদি আমরা ওই লসটার থেকে কিছুটাও কমিয়ে আনতে পারি, ধরুন $40 বিলিয়ন আমাদের মানে আঘাত হতো, সেটা যদি 15 বিলিয়ন করে দিই, 25 বিলিয়নটা যদি এদিক ওদিক বিক্রি করা যায়, আর কিছুটা যদি সরকার ভর্তুকি দেয় ট্রেডদের, তাহলে কি হয় যে অতটা কষ্টটাও হবে না, এবং সেটা বলছেও লোকে। এবার রাশিয়ান তেল আমরা কিনছি থেকে বেশি রাগ ওদের আসলে যে আমরা F-35 যুদ্ধ জাহাজ কিনছি না, এবং তাই জন্য ওরা একটা ওই আক্রোশটা মেটাবার জন্য যে ব্যবসা বাণিজ্য দিচ্ছে না ভারত বলে ওনারা এটা করছেন ট্রাম্প। কিন্তু খালি ব্যবসা দিয়ে তো এই সম্পর্কগুলো চলে না। যেমন একটা এক্সাম্পল দিই, ওনাদের কি ভারতের দরকার আছে? ওনার যতই বড় ধনী দেশ হোক, কিন্তু ওনাদের একটা কোয়াড বানান ওরা, সেই কোয়াডটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল বলে, মানে 4টে দেশের একটা সমন্বয় বানান, তাতে জাপান, অস্ট্রেলিয়া, ভারত আর আমেরিকা। ওনারা কেন বানালেন অস্ট্রেলিয়া জাপানের সাথে ভারতের? কারণ চীন হচ্ছে ওনাদের মেন প্রতিযোগী এবং শত্রু বলা যেতে পারে, প্রতিযোগী শত্রুর জায়গায়। কারণ আমেরিকা থাকে, চীন অলমোস্ট ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তো ওনারা চান না যে ওদের জায়গাটা চীন নিয়ে নিক। এবার সেই জন্য এই কোয়াডটা বানানো হয়েছিল যে এই সাউথ চায়না সি থেকে যখন এই দিকটাতে আসবে ওরা ভারত মহাসাগরে, ইন্ডিয়ান ওশানে, তো তখন এই দেশগুলো সঙ্গে ওরা মিলিটারি প্রেজেন্স রাখবে। সেটা নিয়ে অনেকগুলো মিটিংও হয়েছে, আপনি জানেনও। এবং এই দেশ এইখানে বড় নেভি বলতে ভারতের, অন্যান্যদের এত বড় নেভি নেই, তাহলে তারা তো কোয়াড হারিয়ে ফেলবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো বোয়িংকে অর্ডার দিয়েছি বিশাল বড়, হ্যাঁ, আমরা তো আরও অনেক কিছু অর্ডার দিচ্ছি, তো সেই অর্ডারগুলো হারাবেন। আমরা যদি ফার্মা সাপ্লাই না করি তো তাদের অন্য জায়গার থেকে ফার্মা নিতে হবে। তো ভারতও যদি সেরকমভাবে বলে যে আমরা বয়কট করবো আস্তে আস্তে পণ্যগুলো, তাহলে তাদেরও অসুবিধা হবে। আজকালকার পৃথিবীতে এই দাদাগিরিটা চলে না, এবং আমেরিকার যে আভ্যন্তরীণ রাজনীতি, সেটাতে ওনার নিজের পার্টির অনেক লোক কিন্তু ওনার উপর এখন বিক্ষুব্ধ হয়ে গেছেন যে সারা পৃথিবীতে না একটা উনি অস্থিরতা সৃষ্টি করে দিয়েছেন এই ট্যারিফ নিয়ে। এবার আপনি একটা কথা বললেন যে 25%, 50%, দেখুন 25% ট্যারিফ লাগানোর পরে আপনি যদি 100%ও ট্যারিফ লাগান, ব্যাপারটা কিন্তু একই। কেন? যে জিনিসটা আমরা ওখানে 1 টাকায় বিক্রি করব, সেটা ওনারা 1.25 টাকায় যদি বিক্রি করতে বলেন, তাহলে তো লোকে কিনবে না। কারণ ওই জিনিসটাই হয়তো ওখানে 1 টাকা 10 পয়সা বা 1 টাকা 5 পয়সা অন্যান্য দেশটা বিক্রি করবে। ধরুন ফিলিপাইন্স বা বাংলাদেশ, ধরুন এটা কাপড়ের কোনো আইটেম 100 টাকায় আমরা বিক্রি করছি, আর অন্যরা যদি 10 টাকা 15 টাকা কমে দেয়, তাহলে লোকে তো বেশি দাম দিয়ে জিনিসটা নেবে কেন? ফলে 25% ট্যারিফ দেওয়াটাই আমাদের জন্য এনাফ। তারপরে উনি 100 করুন, 200 করুন, 300% করুন, ওটাতে কোনো মানে খুব যে বেশি আমাদের হবে না। কারণ অটোমেটিক্যালি ওই 25% ট্যারিফের জন্য মানুষ, আমেরিকার সাধারণ মানুষ মল থেকে বা বাজার থেকে আমাদের জিনিসগুলো তুলবে না, কারণ ওটার বেশি দাম লেগে থাকবে। এবার সেইটা করতে গিয়ে কিন্তু উনি ব্যবসাটা বুঝলেও এক তো মনে হয় রণনীতি আর রাজনীতিটা কম বোঝেন, এবং এইটা করতে গিয়ে আমেরিকার নিজের মানুষদেরও উনি অসুবিধায় ফেলবেন একটু সময়ের পরে আর কি। তো আমার মনে হয় যে হ্যাঁ, একটা তো অসুবিধা হবে, এতগুলো পার্সেন্ট যদি আমাদেরকে ট্যারিফ হয়, আমাদের নতুন ব্যবসা খুঁজতে হবে এবং একটা বড় কাস্টমার আমরা হারাবো। বাট ভারত না খেয়ে মরবে না, কারণ আমাদের ইকোনমি কিন্তু মানে উনি একটা বাজে কথা বলেছেন, আমরা উইক ইকোনমি, ডেড ইকোনমি, সরি উইক না ডেড, মৃত ইকোনমি। এবার মৃত ইকোনমি আপনি ভেনেজুয়েলাকে বলতে পারেন, আপনি জিম্বাবুয়েকে বলতে পারেন,
আপনি পাকিস্তানকে বলতে পারেন। ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম ইকোনমি, এখন আমাদের গ্রোথ রেট 6%-এর ওপরে। আমেরিকার নিজের গ্রোথ রেট আমাদের থেকে অনেক কম, আমরা হচ্ছে হাইয়েস্ট গ্রোয়িং কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো এইখানে উনি কি করে বলেন এত কিছু জেনেও? আমার মনে হয় ক্ষোভে, রাগে, ফ্রাস্ট্রেশনে উনি কথাগুলো বলছেন, এবং উনি দেয়ালের লিখন পড়তে চাইছেন না, বা ওনার মানসিক যে রূপ, বয়সও হয়েছে অনেক, এবং চিরকাল একটা ওই একটা কেমন যেন ভাব, ওনার একটা বুলি যেটাকে আমরা বলি যে গায়ের জোরে সব কিছু করবো, সেইটাতে উনি ক্ষুব্ধ হচ্ছেন। এবং যেহেতু ক্ষমতাশীল মানুষ, তাই জন্য এরকম ব্যবহার করছেন। আমার মনে হয় সুবুদ্ধি আসবে। ভারত অনেক কিছু দেখেছে, ভারত মুঘল শাসন দেখেছে, ব্রিটিশ শাসন দেখেছে, ভারত অনেকগুলো আমেরিকার নানান রকম বিরোধিতা দেখেছে, এটাও ভারত বুঝে নেবে। স্যার, আরেকটা বিষয় যেটা আপনি ট্রাম্পের যে একটা ব্যক্তিগত একটা চরিত্রের যেন একটা সুন্দর পিকচার রেখে দিলেন আমাদের সামনে, সেটার পর থেকে এই প্রশ্নটা আমার মাথায় আসছে যে বেসিক্যালি ট্রাম্পের আসল রাগটা হচ্ছে যে ভারতের যে টাকা, সেই টাকার মূল্য বেড়ে যাবে এবং ডলারের মূল্যটা কমে যাবে। কারণ আপনি একটু আগে এফটিএ তার কথা বলেছিলেন, এবং এফটিএ এর ফলে ফ্রি ট্রেড যেহেতু হবে, তার জন্য ভারত ডলার বা দিনার, মানে ডলার ছাড়া দিনার বা টাকা এইগুলোরই বেশি ইউজ করছে, ফলে সেগুলোর দাম বাড়ছে প্রথমত। এবং দ্বিতীয় যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে নিজেদের দেশের মধ্যেই তিনি বিরক্তি বা অসন্তোষের শিকার হয়ে উঠছেন, এবং ভারতকে বলছেন যে সবচেয়ে মানে ডেড ইকোনমি, এক্ষুনি বললেন আপনি। সেখানে দাঁড়িয়ে আমেরিকার কোম্পানি অ্যাপেল ভারতে জিনিসপত্র অ্যাসেম্বল করে ভারতে বিক্রি করতে চাইছে, মাইক্রোসফট থেকে, অ্যামাজন থেকে, বিভিন্ন যে আমেরিকান কোম্পানিগুলো, তারা বলছে ভারতের মতো বাজার নেই পৃথিবীতে, এবং তারা ভারত যদি সেই ওপরে ট্যারিফ বসায় তাদের ব্যবসার ওপর, যেটা অলরেডি ভারত বসিয়ে রেখেছে 2% and 6% ট্যারিফ, সেটাকে নিয়ে কথা বলার কথা, সেটা ভারত সেই কথাবার্তা এখন বন্ধ করে দিয়েছে যে আমরা কোনো কথা বলবো না। তাতে নিজেদেরই বিলিয়ন ডলার ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ ভারতের যে বাজার, সেই বাজারটাকে তারা ধরতে পারছেন না। এটাও কি ফ্রাস্ট্রেশনের কারণ? হ্যাঁ, দেখুন, আপনি প্রথম যে কথাটা বললেন, আমি আসলে অত গভীরে যেতে চাইছিলাম না, বাট আপনি যখন চাইছেন আমি বলছি ডিটেলে। দেখুন, ভারত কেন, চীন, ভারত, রাশিয়া এবং ব্রাজিল এবং এখন সাউথ আফ্রিকা, ব্রিক্স যেটা আমরা বলি, BRICS, এরা মিলে একটা চেষ্টা করছিল যে আমরা ডলারকে একমাত্র পৃথিবীর ইকোনমি মানবো না, আমরা নিজের দেশের কারেন্সিতে আমরা টাকা পয়সা নিয়ে ক্রয় বিক্রয় করব। এটা ওনার একটা আতঙ্ক, যে তাহলে আমাদের ডলারের দাম পড়ে যাবে আর কি। হ্যাঁ, এবং রুবল দিয়ে বা ইয়েন দিয়ে আমরা ব্যবহার করব, এবং রুপি দিয়ে। এবং এটাতে উনি এটা বোঝার পরে ইনি একমাত্র সবথেকে বেশি শুল্ক লাগিয়েছেন কাকে বলুন? ভারত আর ব্রাজিলের উনি যিনি আছেন রাষ্ট্রপতি, তিনি বলেছেন আমার প্রয়োজন হলে আমি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, কিন্তু আমি আমেরিকার রাষ্ট্রপতির সাথে কথা বলবো না। তো ব্রাজিলও ছোট দেশ না। রাশিয়া তো যুদ্ধ করছেই এবং সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে, এবং চীনও যদি দেখেন একটু অ্যান্টি আমেরিকান কথাবার্তা বেশি বলছে আজকাল, এবং ভারতের সাথে খুব একটা কোনো সংঘাতের জায়গায় যেতে চাইছে না। এবার চীন এই ব্যবসাটা ধরতে চাইবে, যেটা ভারত থেকে আমেরিকার রিফিউজ হবে, ধরতে চাইবে। এবার উনি ওইটার ওপরে প্রচণ্ড ক্ষোভে আছেন। এবার যেটা উনি করছেন যে যদি আমরা কোনো সিলিকন চিপ বানাই আমেরিকা, সেটা যদি দেশে না বানায় তাহলে 100% ট্যারিফ করতে হবে। তো এইটা করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছেন সারা পৃথিবীতে। এইভাবে তো ব্যবসা চলে না। এবার আরেকটা ওনাদের যেটা মেইন ইন্টারেস্ট, যেটাতে আমাদের মন্ত্রীরা বা আমাদের দেশের সরকার রাজি হচ্ছে না, ওনাদের যে কৃষি দ্রব্য আর দুগ্ধজাত দ্রব্য, ডেয়ারি প্রোডাক্ট আর এগ্রিকালচার, এটা আমাদের উপর একরকম করে জোর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এইগুলোতে ভারত সেলফ সাফিসিয়েন্ট, আমাদের দরকার নেই, আমাদের কারোর থেকে আনাজ বা গ্রেনস দরকার নেই। বাট ওরা কেন চাইছেন ওদের জেনেটিক্যালি মডিফাইড ক্রপ হয়, সেইগুলো দিয়ে ওরা এটাকে ব্যাকডোর এন্ট্রি বলে ইকোনমিক্সে। মানে ওরা সোজাসুজি না নিয়ে কি করবে, ওই ক্রপটা আপনি যদি একবার চাষে ব্যবহার করেন, তাহলে ওর যে বীজ, ওটা আপনাকে ওদের থেকেই কিনতে হবে, না হলে ওই জমিতে আর অন্য কোনো ফসল হবে না। খুব খুব হালকাভাবে বোঝাতে গেলে আর কি। এবার কি হয়, এটাকে ব্যাকডোর এন্ট্রি বলে, যে পরে আমরা ওদের কাছে লাইন দেবো যে এবার বীজ দাও। প্রথমে ওরা খুব সস্তায় দিল, এবং এমনি করে করে জায়েন্ট কর্পোরেটগুলো ঢুকে যাবে ভারতবর্ষে। ভারত সেটা পুরোপুরি মানা করে দিয়েছে।
এবং ডেয়ারি প্রোডাক্টসও ভারত না করেছে। এবার কানাডা থেকে একটা বড় ডেয়ারি প্রোডাক্ট কয়েক বিলিয়ন ডলারের রিফিউজ করেছে নিতে, ওটা এখন আমেরিকান শুনছি মলগুলোতে নাকি অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে, কারণ কানাডার সাথে উনি দুর্ব্যবহার করেছেন। খালি ভারতের সাথে একলা করেননি কিন্তু, আপনি যদি দেখেন পরপর অনেক কিছু দেশের প্রধানমন্ত্রীদের তো হোয়াইট হাউসে বসে অপমান করেছেন, যেমন ইউক্রেনকে, যেমন আফ্রিকার একজন মানুষকে দেখলাম খুব বাজেভাবে ব্যবহার করলেন এবং ওনাকে বললেন যে আপনি এত ভালো ইংলিশ বলছেন কি করে, কি অদ্ভুত কথা। মানে উনি ভাবছেন মানে আফ্রিকা মানে ইংরেজি বলতে পারবে না, মানে এইরকম অবস্থা, হ্যাঁ, অশিক্ষিত। এবং আমার মনে পড়ে গেল অনেক বছর আগে আমাদের দেশে জওহরলাল নেহরু নিয়ে কোনো ইংরেজ সাহেব বলেছিলেন যে উনি কি ইংরাজি বলেন, তখন যে ওনাদের যিনি ওনাকে ইন্ট্রোডিউস করছিলেন উনি বলছেন আমার মনে হয় আপনার থেকে ভালো বলেন। তো সেইখানে উনি ওই ভদ্রলোক, এটা মানে অনেক আগের কথা আর কি, আমরা ছোটোবেলায় এগুলো পড়তাম ইতিহাসে, হ্যাঁ একদম। তো এইখানে উনি বলছেন যে তুমি এত ভালো ইংরাজি কী হতো, অপমান করা একটা ব্যাপারে উনি আছেন। হ্যাঁ, কিন্তু সর্বশক্তিমান দেশের লোকেরা ওনাকে লিডার বানিয়েছে, উনি ভোটে জিতে এসছেন, কিছু করার নেই। তারাও এম্বারাসড। এখন নাকি শুনছি ইউএসের সুপ্রিম কোর্ট নাকি চেষ্টা করছে যে এই ট্যারিফ নিয়েও নাকি ওরা দেখবে যে ট্যারিফটা এরকমভাবে করা যায় না, কারণ উনি কিন্তু ট্যারিফ এরকমভাবে লাগানো যায় না। WTO আছে, আরও অনেক কিছু আছে, উনি কেন লাগাচ্ছেন যে দেশের নাকি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এবার এমার্জেন্সি বলে তো প্রেসিডেন্ট যা ইচ্ছে করতে পারেন, কারণ এটা কোনো এমার্জেন্সি হয়নি, বাট করছেন, উনি সাজা দিচ্ছেন। তো এই ডলারের ব্যাপারটা, ভারত ওই ওনাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট নেবে না এবং ডেয়ারি নেবে না বলে, এবং উনি ভারতের ইকোনমিকে বলেছেন আমাদের নন মনিটারি ট্রেড ব্যারিয়ার্সগুলো অবনক্সিয়াস, যেটা ডিপ্লোম্যাটিক্যালি কেউ ব্যবহার করে না। অবনক্সিয়াস কথাটা একটু অপমানজনক আর কি, ইনি করছেন। এবার কি করা যাবে এটাতে, আমাদের এই উত্তর না দিয়ে চুপচাপ অন্য জায়গায় বিক্রি বাটা দেখতে হবে এবং আমেরিকাকে বিশ্বাস করতে পারবো না। আমেরিকার থেকে আমরা যেন ভুলেও এখন যুদ্ধের কিছু না নিই, আমার মনে হয়, কারণ ওরা দেবে না। পরে লাস্ট মোমেন্টে উনি বলবেন না আমি দেবো না, বা আরও 100% ট্যারিফ দাও তাহলে দেবো, তাহলে তো হবে না। আমাদের রাশিয়ারা দিচ্ছে, ফ্রান্স দিচ্ছে, যেমন রাফায়েল, সুখয়, আর F-35 যে কিনতেই হবে এমন তো কিছু নেই, কারণ F-35-এর পারফরমেন্স খুব একটা ভালো দেখছি না। কারণ একটা কেরালার উপকূলে এসে 1 মাস বসেছিল, খারাপ হয়ে গেছিল, হ্যাঁ, এবং ওটা নিয়ে কত মিম বেরিয়েছে যদি দেখেন আপনি একটু বাজারে, যে F-35 যাচ্ছেই না আর কি, এত ভালো লেগেছে কেরালার ওয়েদার আর কেরালার লোকেদের, হ্যাঁ। এবং তারপরে একটা F-35 ক্র্যাশ করলো আমেরিকাতে 3 দিন আগে। তো এটা পৃথিবীর বৃহত্তর সব থেকে ভালো প্লেন তো না, তাহলে ভারত পয়সা দিয়ে নেবে তো ভারত নেবে। ওনার সেগুলোতে রাগ হচ্ছে যে আমরা রাশিয়ান অয়েল কিনছি, ফ্রান্সের থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, আর ওনাদের সাথে ভালো খরচাপাতি করছি না, সেই রাগটা উনি খুব দেখাচ্ছেন। বাট ওইভাবে মনে হয় না উনি করতে পারবেন। হ্যাঁ, ভারত কি উত্তক্ত করছেন পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে, বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে, বা যদি দেখেন আপনি আসিম মুনিরকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ কথা বলে বা ওইরকমভাবে উস্কানিমূলক কথা বলতে, বাট ওটা কিছু দিনের সাময়িক। ভারত অনেক অনেক পুরনো ইতিহাস, ভারত দেখে নেবে এটা। মানে এবং এই যে ব্যাপারটা করছেন, মানে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক যেটা স্টেবিলিটিতে এসেছিল সেটা এখন আবার তাল কাটছে, এর ফল হিসেবে চীন, রাশিয়া বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তার সঙ্গে ভারতের সম্পর্কটা আরও বেশি গভীর হতে পারে, এটাও কি একটা ভয়ের কারণ হতে পারে? পয়েন্ট বললেন, হ্যাঁ, অন্যান্য দেশের সাথে ভারতের সম্পর্ক গভীর হচ্ছে, তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে আছে, তারা ভারতের সাথে ব্যবসা করতে চাইছে। তার মধ্যে গ্লোবাল সাউথ যেটাকে আমরা বলি, সেই দেশগুলো, অনেকগুলো দেশ, 100-র উপরে দেশ, তারা ভারতকে লিডারশিপ দিতে চাইছে। এবং আমাদের সম্পূর্ণ পলিটিক্যাল সিস্টেম যে আমেরিকাকে একরকম চোখে চোখ রেখে পাত্তা না দিয়ে কথা বলছে, এটা অন্যান্য দেশকেও প্রেরণা যোগাচ্ছে। জাপান যেমন সারেন্ডার করে দিয়েছে এই ট্যারিফের চক্করে, সেটা দুঃখের ব্যাপার, বাট ভারত করেনি, রাশিয়া করেনি, এবং আরও অনেক দেশ বলছে, সাউথ আফ্রিকা, ব্রাজিল করেনি। ফলে আস্তে আস্তে মনে হচ্ছে একটা তৃতীয় বিশ্ব শক্তি গড়ছে, এবং আমি আশা করছি তাতে ভারত নেতৃত্ব দেবে এটার আর কি। কিছুদিনের জন্য দেখুন, কোনো একটা বড় জায়গায় যাওয়ার আগে কিছু স্যাক্রিফাইস আমাদের করতে হয়, একটা অগ্নি পরীক্ষা দিতে হয়। আমার মনে হয় ভারতের এখন সেই অগ্নি পরীক্ষার সময়, আমাদের সবারই কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। তারপরে ভারতের মেক ইন ইন্ডিয়া যেভাবে চলছে, আমরা যেভাবে এই বছর যা দেখলাম, আমরা যে ডিফেন্স এক্সপোর্ট করছি, এই জায়গায় ভারতকে কোনদিন দেখতে পাবো আমি নিজেও ভাবিনি। মানে কত 1.5 লক্ষ কোটি টাকার এবার আমাদের মানে প্রায় 30 টাইমস মোর দ্যান যেটা সাধারণভাবে হয় আমরা এক্সপোর্ট করছি। ব্রহ্মোস,
বা হেলিকপ্টার্স বা অন্যান্য জিনিস, আমাদের ফাইটার এয়ারক্রাফট, এই ট্রেনিং এয়ারক্রাফট এবং অন্যান্য জিনিস, তো এইগুলো ভারতকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে যে সেখানে আমরা একটা টাফ টাইম দিয়ে যাচ্ছি। এটাকে আপনি বলতে পারেন যে অগ্নি পরীক্ষা হচ্ছে, এবং ভারত এটার থেকে আরও সাকসেসফুল, আরও শক্তিশালী এবং আরও উন্নত মানের দেশ হয়ে এগিয়ে আসবে। এর মধ্যে আরেকটাও প্রশ্ন উঠছে যে ভারতের এই বন্ধু সার্কেলের মধ্যে একটা কিন্তু খুব ভালো বন্ধু ইসরায়েল, এবং বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ভারতের সাপোর্টেই থেকেছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে তাকে দেখা যাচ্ছে তিনি ট্রাম্পের এই যে হঠাৎ করে বায়না শুরু হয়েছে যে আমাকে একটা নোবেল দিতে হবে, সেই বায়নাতে তিনিও মানে সমর্থন জানিয়েছেন। তাহলে সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে মোদির পাশে কি এই যে এখন যে একটা মানে যুদ্ধ ঠিক নয় কিন্তু একটা মতবিরোধ শুরু হয়েছে ভারত আমেরিকার মধ্যে, সেখানে কি নেতানিয়াহু মোদির পাশে দাঁড়াবেন, মানে ভারতের পাশে দাঁড়াবেন এই অবস্থায়? দেখুন, আমেরিকার সাথে তো আমাদের যুদ্ধ হবে না, আমেরিকার সাথে আমাদের অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে একটা। হ্যাঁ, সেটাতে নেতানিয়াহুর কিছু করার নেই, বাট আমাদের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ হয় বা অন্য কোনো দেশের যুদ্ধ হয় কালকে, তাতে আমার মনে হয় ইসরায়েলকে আমরা পাশে পাবো সব রকমভাবে। এবার কী হচ্ছে, যেমন আমরাও কিন্তু কোনোদিন প্যালেস্টাইনকে তো আমরা সাপোর্ট করি না এমন না। ভারতবর্ষের অফিসিয়াল স্ট্যান্ড কি, ভারতের তো মানুষরা প্যালেস্টাইনে গেছে, প্যালেস্টাইনের মানুষরা ভারতে আসে, তো আমরা তো প্যালেস্টাইনকে রিকগনাইজ করি এবং প্যালেস্টাইনের পাশে দাঁড়াই। কিন্তু ইসরায়েলের সাথেও আমাদের বন্ধুত্ব, তাদের সাথে তাদের টেকনোলজি, তাদের মিলিটারি জিনিস আমরা কিনি এবং ব্যবহার করি। তো যেদিন প্যালেস্টাইন সেরকম জায়গায় পৌঁছাতে পারবে হয়তো তাদের থেকেও কিনবো। তো বাট তা বলে আমরা যে প্যালেস্টাইনের সাথে শত্রুতা করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছি তা না। এবং ইসরায়েল আমেরিকার সাথে শত্রুতা না করেও ভারতের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবে। আমরা যেমন কিছুদিন আগে আমেরিকার থেকে আমরা অ্যাটাক হেলিকপ্টার কিনলাম, তো অনেকগুলো এলো, আপনি হয়তো দেখেছেন যে 3টে না 6টা এলো, রাজস্থানে ডিপ্লয় করা হলো। তো খুব বড় এগুলো আর কি আমাদের প্রাপ্তি। তো সেখানে তো রাশিয়া মাইন্ড করছে না যে তোমরা ওদের থেকে কেন নিচ্ছ, তো তারা তাদের বেটার জিনিস দেবে। তো সেটা হলে তো তেমন না যে পুটিন ওরকম করে আমাদের উপর ট্যারিফ লাগিয়ে দিল বা কিছু, এরকম তো হচ্ছে না। তো এইটাতে আমার মনে হয় না ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক হবে, যে সেই জায়গায় আসবে যে যদি এরকম কখনো ট্রাম্প কোনো কন্ডিশন দেয় ইসরায়েলকে, যদি তুমি ভারতের সাথে এটা করো তাহলে তোমাকে ওটা দেবো না, সেটা মানে যদির কথা এখন। বাট আদারওয়াইজ আমার মনে হয় ভারতের সাথে ইসরায়েলের সুসম্পর্ক থাকবে, এবং রাশিয়ার সাথে ইসরায়েলের তো সুসম্পর্ক আছে, সেটা রাশিয়া বলছি আমেরিকার সাথে, সেটা তো আজকের থেকে না। এই দেশটা তো গঠনই হয়েছে আমেরিকা আর ব্রিটেনের সাহায্যে, তো সেটা তো তারা রাখবেই, তাদের সার্ভাইভালের ব্যাপার। হ্যাঁ, কিন্তু তার সাথে আমার মনে হয় না ভারতের সাথে সৌহার্দ্যের কোনো মানে কমতি হবে, ভাটা পড়বে। একটা শেষ প্রশ্ন করব যে এই যে ট্রাম্পের সঙ্গে যে এখন একটা চাপানুতোর চলছে, মানে আমেরিকার সঙ্গে বলছি না, ট্রাম্পের সঙ্গে বলছি, কারণ ট্রাম্প নিজের মানে ব্যক্তিগত খারাপ লাগা বা রাগের কারণেই হয়তো এই ব্যাপারগুলো করছেন। তো এই যে একটা চাপানুতোর চলছে, এর উত্তর কিভাবে ভারত দিতে পারে? প্রথম কথা, ভারত দিতে পারে ভদ্রতা দিয়ে, কারণ যদি অভদ্রতার সাথে আমরা অভদ্র ব্যবহার করি তাহলে দুজন অভদ্র হয়ে গেল। ম্যাচুরিটি দিয়ে, যেটা ভারত করছে, এবং অন্যান্য জায়গায় বিজনেসের অ্যারেঞ্জমেন্ট করতে লং টার্ম অন্যান্য দেশে কিছুটা ভারত সরকারের এখন অনেক টাকা, এবং কিছুটা ভারত সরকার ব্যবসায়ী যারা এইটাতে মানে যাদের মুনাফাতে ঘাটতি পড়বে তাদেরকে হেল্প করবার জন্য কিছু নিয়ম করা উচিত, যাতে তাদের এই বছরটা ঘাটতিটা না পড়ে। এবং আস্তে আস্তে ভারতের যে যারা ইন্ডিয়ান অরিজিন লোক ভারত আমেরিকাতে বসে আছে, একটা বড় শক্তি সেটা, তাদের মাধ্যমে এবং অন্যান্য গ্রুপ যারা আছে আমেরিকাতে পলিটিক্যাল সিস্টেম, তাদের মাধ্যমে এখন ভারতের উচিত যে এই বিহেভিয়ারের বিরুদ্ধে একটা শক্তি গড়ে তোলা, জলকে খুব বেশি না নাড়িয়ে। হ্যাঁ, কারণ ট্রাম্প এমন একটি ব্যক্তিত্ব যে ভদ্র ব্যবহারের উত্তর দিতে জানে না, সে অভদ্র ব্যবহার করলে খুব খুশি হয়, যে তার সাথে তুমি আমায় ঘুষি মারবে, আমি তোমায় ঘুষি মারবো, এরকম একটা ব্যাপার। তো ভারত ম্যাচিওর দেশ, ভারত মনে হয় যে আমরা এখন অন্যান্য আরব কান্ট্রির সঙ্গে, চীনের সাথে, জাপানের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, রাশিয়ার সাথে বিজনেস বাড়িয়ে দেওয়া উচিত এবং আমেরিকার সাথে কমানো উচিত, এবং কোনো রকম ডিফেন্স চুক্তিতে আমেরিকাকে বলা উচিত যে না, এরকম করলে আমরা করবো না, যেটা অলরেডি ভারত শুরু করে দিয়েছে। ভারত আস্তে 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 আস্তে
নিজেদের ইকোনমিটাকে রাশ টেনে ধরছে আমেরিকার সাথে অন্তত, এবং সেটাতে আমেরিকা তো দেখুন অনেক বড় দেশ, তাদের হয়তো বিরাট ক্ষতি কিছু হবে না, বাট অস্বস্তি তো হবেই, অস্বস্তি হবে, অপমান হবে, এবং তাদের জায়গাটা তারা হারিয়ে ফেলবে। যদি ভারত, রাশিয়া আর চীন এক হয়ে যায় ইকোনমিক্যালি, তাহলে আমেরিকা তো থাকবেই না কালকে।